Hello guys, this is Swagatam Guha and let me tell you, you all are going to get very lucky today because this video or this analysis which I'm making today is going to be one of the most important. Let's cancel the one of the most important part. This video is going to be the most important video in the perspective of mains 2023 because as you can see from the thumbnail and the title, we are going to review a original answer sheet of a originally selected candidate. Let's start by the name. We all know him. Our one and only candidate মোহাম্মদ হারুন। এর আগেও আমরা এনার একটা পেপার আমরা অ্যানালিসিস করেছিলাম which was 2022 এর মেন্স পেপার। ওই এক্সামেই উনি সিলেক্ট হয়েছিলেন। এই পেপারটা হচ্ছে ওনারই লেখা 2017 এর মেন্স পেপার। আচ্ছা, এখানে মেনশন করে দেওয়া উচিত যে 2017 এ ওনার স্কোরটা কত ছিল। 2017 ওনার স্কোর ছিল 78। অনেকের মনে হতে পারে 78 ইজ নট এ গুড স্কোর, কিন্তু যখনই এই পেপারের 2017 পেপারের কোয়েশ্চেন পেপারটা পড়বে, কোয়েশ্চেন পেপারটা দেখবে, বুঝতে পারবে এই পেপারে 78 পাওয়াটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস মেনশন করা উচিত, এই 2017তেও উনি ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছিলেন, মানে উনি মেন্স পাস করেছিলেন। তার সঙ্গে বলে দেওয়া হচ্ছে পিডিএফ এবং অন্যান্য অ্যান্সার শিটের পিডিএফ ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। Now let's get started. Let's get started with the first question. First question এখানে কোয়েশ্চেনটা আমি এখান থেকে পড়ে নিই। দেখতে পাচ্ছেন লেটার লিখতে বলা হয়েছে। To what extent use of animals in scientific research is acceptable? মানে যে কোনো সায়েন্টিফিক রিসার্চে যে অ্যানিমালদের ইউজ করা হয়, ঠিক আছে, অনেক সময় ভ্যাকসিন টেস্ট করা হয়, তখন তো আর মানুষের উপর টেস্ট করা হবে না, ইট গনা বি ফ্যাটাল। তো অনেক অ্যানিমালদের উপরে টেস্ট করা হয়। সেটার জন্য আপনার মতামত কি? ইউজ করা উচিত না, নাকি লিমিটেড ইউজ করা উচিত? ঠিক আছে, মানে এটা কিন্তু ফর অর এগেনস্টের একটা কোয়েশ্চেন চলে এসছে। জেনারেলি ফর অর এগেনস্টের কোয়েশ্চেন কিন্তু আসে না, কিন্তু ফর অর এগেনস্টের কোয়েশ্চেন চলে এসছে। ঠিক আছে, এখানে আমার সাজেশন হচ্ছে গোয়িং দ্য নিউট্রাল ওয়ে। দেখা যাক এখানে আমাদের ক্যান্ডিডেট কি করেছেন। প্রথমেই ফরম্যাট নিয়ে কথা বলি। এখানে উনি ডেট লিখেছেন, ভেরি গুড। ডেটের সঙ্গে প্লেসও লিখে দিয়েছেন, ইটস অলসো ওকে। এখানে হচ্ছে কি নিজের প্লেস, মানে কোথা থেকে এটা লেখা হচ্ছে। এখানে হচ্ছে আমাদের নিউজ পেপারের আমাদের অ্যাড্রেস, টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, 5 চৌরাঙ্গি প্যালেস, এভরিথিং ইজ ওকে। কমা, দাড়ি, ফুল স্টপ সব কিছু ইজ প্রপারলি ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে মেনশন করতে চাইবো সাবজেক্ট মিসিং। হয়তো তাড়াহুড়োতে সাবজেক্টটা মিসিং চলে গেছে, কিন্তু যে কোনো লেটারে সাবজেক্ট লেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি লিখেছেন উনি, পড়া যাক। স্যার, দ্য ফলোয়িং আর হিয়ারবাই প্লেসড বিফোর ইউ ইন অর্ডার টু পাবলিশ দ্য সেম ইন দ্য নেক্সট ইস্যু অফ ইউর ডেইলি ইফ ফাউন্ড ফিট। আচ্ছা, মানে বলছে স্যার আমি এটাকে আপনার কাছে সাবমিট করলাম, যদি আপনি এর ভালো লাগে এটাকে আপনি পরের দিনের নেক্সট ডেইলিতে এটাকে আপনি ইস্যু করবেন, মানে খবরের কাগজে। তারপরে উনি লিখেছেন টুডে, প্যারাগ্রাফ ব্রেক, টুডে দ্য ওয়ার্ল্ড ইজ সাফারিং ফ্রম এ ক্রাইসিস অফ ন্যাচারাল রিসোর্সেস, whether it be shortage of fuel or shortage of foodings and in order। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আইডেন্টিফাই করলাম, উনি ফুল স্টপের পরে অ্যান্ড দিয়ে শুরু করেছেন। এখানে জেনারেলি অ্যান্ড ইউজ হয় না, ফুল স্টপ অ্যান্ড ইউজ করা হয় দুটো সেন্টেন্সকে জোড়ার জন্য। তো এখানে ফুল স্টপের পরে ক্যাপিটালে অ্যান্ড দেওয়ার কোনো মানে হয় না। অলদো এইসব ঠিক আছে, আই গেস এত খুঁটিনাটি গ্রামার চেক করা হয় না ইন দিস ইংলিশ ডেসক্রিপটিভ পেপার। আর আমি 2-3টে পেপার রিভিউ করেছি, সেখানে আমি দেখেছি যদি প্রচুর খুঁটিনাটি গ্রামার চেক করা হতো, যে মানুষের স্কোর কিন্তু তাহলে মানে 200তে দেখা যেত 20 বা 30 কি দাঁড়িয়েছে। তো আমি যা রিয়েলাইজ করলাম, এত বেশি খুঁটিনাটি গ্রামার চেক করা হয় না। আচ্ছা, অ্যান্ড ইন অর্ডার টু ফাইন্ড এ ওয়ে আউট অল দ্য মাইন্ডস আর লুকিং অ্যাট দ্য ল্যাবরেটরিজ। ঠিক আছে, ভালো কথা। আমাদের যত ওয়ার্ল্ডের সাফারিং এর জন্য সাফারিং এর সলিউশন হিসাবে সবাই ল্যাবরেটরির দিকে চোখ তুলে আছে। ঠিক আছে, ভালো কথা। Science and its laboratories is undoubtedly the most beneficial subject for the human world, especially for the human being. But it is not to forget that the world human lives in is composed of other creatures too. Example,
tree, animal, etc., which in turn constitute the environment and hence maintain the balance of livelihood. মানে এখানে উনি লিখতে চেয়েছেন যে সায়েন্টিফিক ল্যাবরেটরি ইজ নো ডাউট ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের মানে মানুষ ছাড়াও এই জগতে আরো অন্যান্য পশু পাখিরাও আছে এবং গাছপালাও আছে। ঠিক আছে, ভালো কথা। Doing so much experiment on animals firstly destroys the balance of ecology and secondly harms the family of the animalhood too. ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের যদি প্রচুর এক্সপেরিমেন্ট করতে থাকি অ্যানিমালদের উপরে, তো কি হবে? প্রথমে আমাদের ইকোলজি ইকোসিস্টেমের ব্যালেন্সটা বিগড়ে যাবে এবং সেই অ্যানিমাল এবং তার ফ্যামিলি তারও হার্ম হচ্ছে। এখানে ফ্যামিলি বলতে আই গেস আমাদের সায়েন্টিফিক ফ্যামিলির কথা বলা হয়েছে, পার্সোনাল ফ্যামিলির কথা না। Similar to the human, animal do have a right to live. Yes, animal there right to live আছে. However, some are eatable, but killing them for the sake of doing experiment or benefit of human is not always right. মানে উনি লিখতে চাইছেন যে আমরা সার্ভাইভালের জন্য অনেক সময় আমরা অ্যানিমালদেরকে কনজিউম করে থাকি, মানে খেয়ে থাকি, দ্যাট ইজ ওকে বিকজ সার্ভাইভালের কথা আছে এখানে, কিন্তু ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার জন্য সেটা সবসময় ঠিক না। Thus, this is very necessary for the government to take strict actions to put a margin towards the extent of the use of animals in scientific research. Thanking you in advance. ঠিক আছে, thanking you in anticipation. আমি এর আগে একবার সাজেস্ট করেছি থ্যাঙ্কিং ইউ ইন অ্যান্টিসিপেশন সেপারেট লাইনের লেখা ইজ নট রেকমেন্ডেড, বিকজ একটা যেহেতু আমরা ডেসক্রিপটিভ এক্সাম দিচ্ছি, একটা প্যাটার্ন থাকে, যে একটা প্যাটার্ন, একটা ইন্ট্রোডাকশন হবে, একটা বডি হবে, একটা কনক্লুশন হবে, 3টে প্যারাগ্রাফের মধ্যে জিনিসপত্র শেষ করে দেওয়াটাই বেটার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট একটা সেপারেট লাইন করেছেন থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, দেখতে ভালো লাগছে, আই থিঙ্ক ইউজ করা যেতে পারে, বাট আমি রেকমেন্ড করবো নট ইউজ। আচ্ছা, ইয়োর্স ট্রুলি XYZ, এখানে একটা জিনিস আমি মিসিং পাচ্ছি, ইয়োর্স একটা অ্যাপোস্ট্রফি বসবে, আর এখানে ট্রুলিতে একটা কমা বসবে, XYZ এর পরে একটা ফুল স্টপ বসবে, আর এখানে আছে XYZ স্ট্রিট কলকাতা, এখানে একটা কমা বসবে, এখানে একটা ফুল স্টপ বসবে। ঠিক আছে, আর আমি রেকমেন্ড করব ডেটটাকে এখানে লিখে দেওয়া, এই যে ডেটটাকে এখানে লিখে দেওয়া। আমি কিছু প্যাটার্ন ফলো করলাম ফ্রম রেপুটেড বুকস, সেখানে দেখলাম ডেটটা কিভাবে লেখা আছে, তো দিস ইজ নট রেকমেন্ডেড, লেটস ক্যান্সেল দিস, অলদো দিস ইজ নট রং, বাট লেটস ক্যান্সেল ইট অ্যান্ড ডেটটাকে এখানে দিয়ে দেওয়াটা বেটার। ঠিক আছে, আপনার অ্যাড্রেস আর এখানে ডেট আর ইউজ ট্রুলি, ওকে, এভরিথিং ইজ ফাইন। আর এখানে ওনাকে অ্যাওয়ার্ড করা হয়েছে 18 মার্কস। আই গেস সাবজেক্টটা লিখে দিলে উনি এখানে চোখ বন্ধ করে 20 পেয়ে যেতেন। ঠিক আছে, 50% মার্কস যে কোনো টপিকে পাওয়া ডেসক্রিপটিভ ইজ ভেরি গুড। আচ্ছা, নেক্সট টপিক উনি লিখেছিলেন জিএসটি রোলার সেলিব্রেশন, এটা একটা এখানে রিপোর্ট আছে, ড্রাফটেড রিপোর্ট অন জিএসটি রোল আউট, এখানে উনি লিখে দিয়ে এটাকে পুরোটা ক্যান্সেল করে দিয়েছেন। আই গেস ওনার স্যাটিসফ্যাক্টরি লাগেনি, অ্যান্ড ইংলিশে আই গেস একটু বেশি টাইম পাওয়া যায়, তাই উনি এটাকে পুরো ক্যান্সেল করে পরের দিকে আবার লিখেছেন। দেখুন উনি রিপোর্ট লিখেছেন কত বড়, এত বড়, এক পাতা, 2 পাতা, 2.5 পাতার রিপোর্ট লিখেছেন, কিন্তু এখানে স্ট্রিক্টলি বলা আছে 200 ওয়ার্ডস। ঠিক আছে, এটাকে আই গেস উনি রিপোর্টের জায়গায় উনি ভুল করে এসে লিখে দিয়েছিলেন। যাই হোক, দিস ইজ ভেরি গুড যে উনি এটাকে রিয়েলাইজ করেছেন, করে এটাকে উনি ক্যান্সেল করে একটা রিপোর্ট লিখেছেন। আচ্ছা, এখানে একটা আমাদের ডায়লগ রাইটিং আছে, তো থ্যাঙ্কফুলি ডায়লগ রাইটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস দ্যাট ক্যান এভার কাম টু অ্যান অ্যাসপিরেন্ট। তো থ্যাঙ্কফুলি এখন আর ডায়লগ রাইটিং নিয়ে কোনো রকমের কোয়েশ্চেন আসে না, বাট এখানে একটা জিনিস আমি মেনশন করতে চাইবো, কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখুন। ডায়লগ রাইটিং কিসের? রাইট এ ডায়লগ বিটুইন 2 এল্ডারলি পার্সন, মানে দুটো বয়স্ক মানুষের মাঝখানে ডায়লগ লিখুন অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট এজ অফ সুপার অ্যানুয়েশন। এবার বলবেন ভাই সুপার অ্যানুয়েশন কি জিনিস? প্রথমবার যখন আমি পেপারটা পড়লাম আমি কিন্তু সুপার অ্যানুয়েশন মানে জানতাম না, গুগল করে জানতে পারলাম দিস মিনস রিটায়ারমেন্ট। ঠিক আছে, অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট এজ অফ রিটায়ারমেন্ট মানে ভাবুন একটা 40 নম্বরের কোয়েশ্চেন পুরোপুরি বেস করে আছে যে আপনি এই ওয়ার্ডটার মানে জানেন কি জানেন না। মানে যদি আপনি এই ওয়ার্ডটার মানে না জানেন 40তে আপনার মার্কস হয়ে যাবে 0, ডাইরেক্ট 0। থ্যাঙ্কফুলি এখানে আমাদের ক্যান্ডিডেট ঠিকঠাকভাবে সুপার অ্যানুয়েশন এর ব্যাপারে লিখেছেন,
বাট আমরা এটাকে রিভিউ করবো না, সিন্স এটা আমাদের এখন আর সিলেবাসের পার্ট না। অ্যান্ড অলসো এখানে অনলি 7 মার্কস অ্যাওয়ার্ড করা হয়েছে, জাস্ট 7 মার্কস। এনিওয়েজ নেক্সট টপিক আমরা যাব। আচ্ছা, এটা হচ্ছে একটা আমাদের ট্রান্সলেশন টপিক। ট্রান্সলেশনে খুব ভালো জিনিস, আমি এখানে বাংলায় লেখা আছে, থ্যাঙ্কফুলি আমি এটাকে পড়ে তার ইংলিশটাও বলছি। আচ্ছা, প্রথমে আগে পুরোটা পড়ে শোনাই, তারপরে ক্যান্ডিডেট কি করেছেন আমরা সেটা দেখব। ভালো চিঠি লিখতে গেলে খুব হালকাভাবে দুলকি চালে কাজটি এগোতে হবে। ঠিক আছে, হালকাভাবে দুলকি চালে, এবার দুলকি চাল মানেটা কি? যখন আমি পড়েছিলাম আমি দুলকি চাল মানেটা বুঝতে পারিনি, গুগল করে জানতে পারলাম দুলকি চাল মানে হেলে দুলে চলা। মানে দুলকি চাল হাতি থেকে এসছে, হাতি যেমন হেলে দুলে এদিক ওদিক করে আসছে যায়, মানে তেমনই দুলকি চাল। দুলকি চাল মানে ক্যাজ, মানে একদম রিল্যাক্স ভাবে আমি বসে হালকাভাবে চিঠি লিখবো, মানে একদম গম্ভীর ভাবে একদম ভেবে চিন্তে অত কিছু চিঠি লিখলে হবে না। তারপরে কি লিখেছে, নৈবত্তিক বা বিমূর্ত না হয়ে আমাকে অন্তরঙ্গ হতে হবে। আমি কিছুতেই বলবো না এটাই বড় তুচ্ছ ব্যাপার, এ কথা লেখা চলে না। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, তুমি কিছুতেই বলবে না যে এটা তুচ্ছ ব্যাপার, এই কথা লিখলে চলে। মানে যখন আমি চিঠি লিখছি, মানে এখানে বেসিক্যালি ইনফর্মাল লেটারের কথা বলছে, ফর্মাল লেটার না। মানে আমি কোনো আমার পরিচিত ব্যক্তি বা কোনো মা বাবা বা বন্ধু বান্ধবকে যখন চিঠি লিখছি, তখন আমি এটা ভাবলে হবে না যে এটা খুব তুচ্ছ ব্যাপার, যে এটা লিখবো না। ঠিক আছে, তখন আমাদেরকে এটা ভাবতে হবে যে যতই তুচ্ছ হোক না কেন আমরা এটা লিখবো। ঠিক আছে, তোমাকে বরং বলতে হবে এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়েই তো আমরা সংসারে কথা বলি। যদি আমিও ওদেরকে একথা লিখি, ওরা যেন আমাকে চোখে দেখতে পাবেন, আমার গলা শুনতে পাবেন, আমি কি করছি জানতে পারবেন। এই ধারণাটি কিটিশ কিডস দারুন আই গেস কোনো অথরের নাম, কিডস দারুন একটা কেমন একটা শোনাচ্ছে। দারুনের ইংলিশ কি? ওয়েল বা গুড হতে পারে, কিডস গুড হতে পারে। কিডস গুডের বাংলাটা কিডস দারুন করে ফেলেছেন ট্রান্সলেশনে। কিডস দারুন প্রকাশ করেছেন তার আমেরিকা প্রবাসী ভাই জর্জ ও তার স্ত্রীকে লেখা তার সুদীর্ঘ চিঠিগুলোর একটিতে। যে পারিবারিক স্নেহ সম্পদ ছিল ছিল কিডসের চরিত্রের অন্যতম অতি মনোরম বৈশিষ্ট্য। আচ্ছা, কি বলেছে? পারিবারিক স্নেহ সম্পদ ছিল কিডসের চরিত্রের অন্যতম অতি মনোরম বৈশিষ্ট্য। আচ্ছা, তা তিনি এই সমস্ত চিঠিগুলোতে উজাড় করে ঢেলে দিয়েছেন। কিভাবে তিনি মাকে দেখতে গিয়েছিলেন, কিভাবে মা তার ভোঁতা গুলি শুনে উপহাস করেছেন। ঠিক আছে, ভোঁতা রসিকতা মানে মানে উইক কমেডি শুনেও উপহাস করেছেন, মানে হালকা হেসেছেন। কিভাবে তারা মিসেস মিলারের বাড়িতে চা খেতে গিয়েছিলেন। তিনি আরো লিখেছেন, তোমাকে লেখার এত কথা আছে যে সেই লেখাতে কোনো পারম্পর্য বা শৃঙ্খলা বজায় রাখা আমার পক্ষে অসম্ভব। হৃদয় নয় মনের উপরের কথাই আগে এসে পড়ে। আর তাছাড়া যখনই পারবো এখানে আমাদের জীবনের কথা তোমাদের জানাবো। আচ্ছা, ঠিক আছে, মানে তেমন কিছু ডিফিকাল্ট কিছু না, কিন্তু এখানে প্রচুর কিন্তু হেভি টার্মস ইউজ করা হয়েছে। মানে যদি কেউ বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করছে, তার বাংলারও দক্ষতা তেমনই লাগবে যতটা তার ইংলিশের দক্ষতা লাগবে। এটাই ট্রান্সলেশনের একটা মজা, যে ট্রান্সলেশনকে আমি মনে করি, যেটা বেঙ্গলি পেপার হোক বা ইংলিশ পেপার হোক, ট্রান্সলেশন আমার মনে হয় দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট। ঠিক আছে, ডায়লগ রাইটিং যদি এখন নেই, ওখানে চলে যাওয়ার পর ট্রান্সলেশন ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট, বিকজ এখানে ইংলিশের ভোকাবুলারি আর বেঙ্গলির ভোকাবুলারি দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখা যাক ক্যান্ডিডেট এখানে কি লিখেছেন। It is very important to supplicate letter writing, supplicate letter writing to make it meaningful and appreciable. You may or may not agree with my words. You can't say that it is small thing to be. It is a small thing to be written. However, you should say that it is a small thing to be done regularly at home. It is possible that they will be astonished on me if I told it to them. They will listen to me, they will know what I mean to say. ঠিক আছে, ভালো কথা লিখেছে, ডাইরেক্ট ট্রান্সলেশন উনি করে দিয়েছেন। It will not be wrong in this regard to mention kids. Here, kids. He wrote for the betterment of the family, addressing
to his brother George and his wife who lived in America. He wrote how he looked after his mother, how she smiles at his behavior, how they used to sip tea at Mrs. Miller's place. I need you to be I need you to be informed that there is no need for a formula to write a letter. I pens the I pens the thought, এখানে pens use হবে না, I guess I pen হবে. I pen the thought, it's okay. Pens বলাটা উচিত না. I pen the thought that strike my mind at first. I do not write down feelings that arise from the heart. All this I wish to make you aware of my condition, which is the asset of my life. আচ্ছা, লাস্ট পার্টগুলো আমার মনে হলো না যে প্যাসেজের সাথে কিছু মিললো, বাট এনিওয়েজ ওভারঅল উনি যা লিখেছেন ঠিক আছে। আর উনি মার্কস পেয়েছেন 15। ট্রান্সলেশন আমি এর আগেও দেখেছি 20 পাওয়া যায় না, 20 নিচেই দেয় ট্রান্সলেশনে, বাট 15 ইজ স্টিল গুড। আচ্ছা, এখানে আমি কিছু জিনিস বলবো, যেখানে প্রথমত তো কিছু লাইনস উনি মিসিং হয়ে গেছেন, কিছু লাইন উনি মিস করে গেছেন, কিছু ইম্পর্টেন্ট লাইন। যে এখানে একটা লাইন, আমি লাস্ট লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, এই যে তোমাকে লেখার এত কথা আছে যে সেই লেখা লিখতে গেলে কোনো পারম্পর্য বা শৃঙ্খলা বজায় রাখা আমার জন্য সম্ভব না। ঠিক আছে, হৃদয়ে যা আসে, মনে যা আসে, আমি সেটাই লিখে দিই। ঠিক আছে, ব্যাস এরকম ব্যাপার। ঠিক আছে, এই এতটা ইম্পর্টেন্ট লাইনটা এখানে ট্রান্সলেশনে মিসিং। কোটস মিসিং, মানে এখানে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন কোটেশনস কিন্তু ব্যবহার করা হয়েছে। এই যে তোমাকে লেখার এত কথা, যেটা একটা কোটেশনের আন্ডারে আছে। প্লাস এখানেও দেখতে পাচ্ছেন, এখানে এত বড় তুচ্ছ ব্যাপার, এটা লেখা চলে না, এটা কোটেশনের মধ্যে আছে। এখানে একটা কোটেশনের মধ্যে কোটেশন শুরু হয়েছে, এই কোটেশন এখানে শেষ হয়েছে। তো আপনাকে ট্রান্সলেশনেও মাথায় রাখতে হবে এই কোটেশন গুলো যেন আপনি ইংলিশ ট্রান্সলেশনে ইউজ করেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যান্ডিডেট এইখানে একটা কোটেশন দিয়েছে, এর বাইরে আমি কোনো কোটেশন দেখতে পাচ্ছি না। এই কোটেশনের কোথায় এন্ড হচ্ছে আমি সেটাও খুঁজে পাচ্ছি না, কিন্তু এই একটা কোটেশন ছাড়া বাকি সমস্ত কোটেশন কিন্তু মিসিং। ঠিক আছে, ট্রান্সলেশনে দিস নিডস টু বি টেকেন কেয়ার অফ। আচ্ছা, নেক্সট আমি দেখি কি আছে। নেক্সট হচ্ছে আমাদের জিএসটি, ইকোনমিক টার্নিং পয়েন্ট। আচ্ছা, জিএসটি আমাদের এটা করার আগে আমি একটা জিনিস ভুলে গেলাম, আই অ্যাপোলজাইজ। সেটা হচ্ছে কি এই লেটারটা নিয়ে, কোথায় গেল লেটারটা? ইয়েস, লেটারটা নিয়ে যেটা মাই পার্সোনাল কমেন্ট, সেটা হচ্ছে দিস ইজ এ ফিলোসফিক্যাল সাবজেক্ট। মানে আমরা অ্যানিমালকে হার্ম করব, অ্যানিমালের উপরে এক্সপেরিমেন্ট করব কি করব না, এটা দিস ইজ কাইন্ড অফ ফিলোসফিক্যাল সাবজেক্ট, ফিলোসফিক্যাল টপিক। ঠিক আছে, যে এটা কি আদৌ নেসেসারি যে আমরা অ্যানিমালদেরকে উপরে অত্যাচার করব? ঠিক আছে, তো এটাকে কিভাবে বেটার ভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, আই এম নট সেইং যে এই লেটার খুবই খারাপ, বাট আমি বলছি একটা প্রপার ভাবে এর থেকে বেটার কিভাবে লেটারটা এখানে লেখা যাবে, সেটা আমি এখানে লিখেছি, রিস্ট্রাকচার করেছি, সেটা পড়া যাক। প্রথমে টু দ্য এডিটর, এবিসি নিউজ পেপার, এবিসি স্ট্রিট, এবিসি সিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে আমাদের এতে যাবে, মানে নিউজ পেপারের অ্যাড্রেস। ঠিক আছে, তো ওখানে এবিসি নিউজ পেপার, এবিসি স্ট্রিট, এবিসি সিটি। এটা আমি এই টেকনিকটা শিখেছি আমি এই যেই ক্যান্ডিডেটের আমরা পেপার অ্যানালিসিস করছি, এই টেকনিকটা আমি তার কাছেই শিখেছি। সাবজেক্ট হবে, সাবজেক্ট একটু এদিকে চলে যাবে, একটু মাঝখানে সাবজেক্টটা শুরু হবে, তারপরে রেসপেক্টেড স্যার, এখান থেকে আবার শুরু হচ্ছে আমাদের লেটার। ঠিক আছে, ইন্ট্রোডাকশন, এখানে দেখুন আমাদের ক্যান্ডিডেট লিখেছে স্যার দ্য ফলোইং আর হিয়ার বাই প্লেস বিফোর ইউ টু পাবলিশ। ঠিক আছে, এটা লিখেছেন। এই সেম লাইনটা কিভাবে রিস্ট্রাকচার করে প্রপার ভাবে লেখা যাবে, এক্সাম মানে একদম এক্সাম রেডি। দেখুন, আই এম XYZ, কমা, এ রেগুলার রিডার অফ ইউর এস্টিমড ডেইলিজ অ্যান্ড আই উড লাইক টু, এখানে টু বসবে, প্রোটেস্ট এগেইনস্ট দ্য ইউজেজ অফ অ্যানিমালস ইন সায়েন্টিফিক রিসার্চ, ফুল স্টপ। ঠিক আছে, এখানে কিন্তু আমি প্যারাগ্রাফ ব্রেক করিনি, কিন্তু এটা কিন্তু যেহেতু স্ক্রিনে লেখা আছে লাইনটা নিচে চলে গেছে, প্যারাগ্রাফ কিন্তু আমি এখানে ব্রেক করিনি। এখানে দেখুন কি হবে, ইফ মাই ওপিনিয়ন ইজ পাবলিশড ইট উইল নট অনলি ক্রিয়েট অ্যাওয়ারনেস, এখানে ক্রিয়েটেড না ক্রিয়েট হবে, নট অনলি ক্রিয়েট অ্যাওয়ারনেস ইন সিভিল সোসাইটি, দেখুন ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইউজ করতে হবে, সিভিল সোসাইটি, বাট অলসো উইল লেসেন ক্রুয়েলটি অন অ্যানিমালস ভায়া সাইন্টিফিক রিসার্চ। দেখুন ভায়া সাইন্টিফিক রিসার্চ দিয়েছি।
ঠিক আছে, ফুল স্টপ। এটাই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন আমি কি বলে দিলাম, যে আমি কে, আমি আপনার পেপারের একজন পাঠক, এবং আমি এই ব্যাপারে কথা বলতে পারি। আমার কথা যদি আপনি ছাপেন তাহলে কি হবে, অ্যাওয়ারনেস ছড়াবে সিভিল সোসাইটিতে এবং ক্রুয়েলটি অন অ্যানিমাল কমবে। হয়ে গেল। এবার হয়েছে প্যারাগ্রাফ ব্রেক, এখানে অ্যাকচুয়াল প্যারাগ্রাফ ব্রেক। Once pioneer sociologist H. Risley, আচ্ছা এখানে তোমার মিস্টেক হয়ে গেছে, দিস ইজ pioneer anthropologist। অন্তত তুমি পরীক্ষার সময় আই গেস অত ম্যাটার করবে না, ইফ নট যদি সেই যদি না সেই এক্সামিনার ইজ এ সোশিওলজি আর অ্যান্থ্রোপোলজি স্টুডেন্ট, আই গেস তিনি বুঝতে পারবেন না যে এইচ রিজলে সোশিওলজিস্ট থেকে অ্যান্থ্রোপোলজিস্ট, বিকজ sociology and anthropology is a very much combining subject. Anyways, let's get back to the topic. Once pioneer anthropologist H. Risley penned, comma quotation, mankind and its society is ever evolving and we are just small episodes in its mighty timeline. এটা বেসিক্যালি ম্যানকাইন্ডের ব্যাপারে, যে মানুষ কতটা এগোচ্ছে, মানুষ যে হিউম্যানিটি আস্তে আস্তে এগোচ্ছে, ঠিক আছে, হিউম্যানিটি ইভলভ করছে, আমি ওখান থেকে ঢুকেছি, ঠিক আছে। এখানে আমি এইচ রিজলের একটা কোটেশন দিয়েছি, আপনি যে কারুর কোটেশন দিতে পারেন, ঠিক আছে, যে কারুর কোটেশন, যে যে ম্যান ইজ এ ইন্টেলিজেন্ট অ্যানিমাল, এটা দিয়েও শুরু করতে পারেন আপনি, ঠিক আছে। যাই হোক, এখানে আমি এইচ রিজলের কোটেশন দিয়ে শুরু করেছি। কি লিখেছি, কোটেশনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারাও ইউজ করতে পারেন, ভালো করে পড়ছি আরেকবার শুনুন। ম্যানকাইন্ড অ্যান্ড ইটস সোসাইটি ইজ এভার ইভলভিং, মানে ম্যানকাইন্ড ইভলভ করছে এবং সোসাইটি ইভলভ করছে, অ্যান্ড উই আর জাস্ট স্মল এপিসোডস ইন ইটস মাইটি টাইমলাইন, ঠিক আছে। মানে ম্যানকাইন্ড এবং সোসাইটির মাইটি টাইমলাইনের মধ্যে আমাদের জীবন একটা ছোট্ট একটা এপিসোড, ঠিক আছে। ভেরি গুড, ভেরি ইমপ্রেসিভ লাইন উনি লিখেছেন। যাই হোক, নেক্সট লাইন, during this evolution process we came across various challenges, some of them even threatened to wipe out entire human existence, ঠিক আছে। বলছে এই যে এভলিউশন হয়েছে ম্যানকাইন্ডের, এই প্রসেসের মাঝখানে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছি এবং অনেক থ্রেট ফেস করেছি, এমন এমন থ্রেটও ফেস করেছি যেখান থেকে পুরো এন্টায়ার হিউম্যান এক্সিস্টেন্স ওয়াইপ আউট হয়ে যেত, যেমন স্প্যানিশ ফ্লু আর কোভিড-19, ঠিক আছে। স্প্যানিশ ফ্লু বা কোভিড-19 গ্লোবাল প্যান্ডেমিক, এইগুলো যদি ভ্যাকসিন না বেরোতো তাহলে কি হতো, এই পৃথিবীতে আর কেউ বেঁচে থাকতো না। তারপর কি লিখেছি, ইন দ্য ব্যাটেল অফ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট উই হ্যাভ আওয়ার বেস্ট মাইন্ডস ওয়ার্কিং ইন দ্য ল্যাবস। এই লাইনটা আমি আমাদের ক্যান্ডিডেটের পেপার থেকে তুললাম, যে ওখানে উনি লিখেছিলেন উই হ্যাভ আওয়ার বেস্ট মাইন্ডস ওয়ার্কিং ইন দ্য ল্যাব, তো ওই লাইনটাকে আমি এখানে তুলেছি, ঠিক আছে। অ্যান্ড অ্যাজ ল্যাটেন্ট এ লট অফ ইনোসেন্ট অ্যানিমালস আর লস্ট, ঠিক আছে। এই যে এখানে একটা ভালো জিনিস, এখানে দেখুন আমি কি ইউজ করেছি ওয়ার্ডটা, অ্যান্ড অ্যাজ ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে কি, দুটো ওয়ার্ড হয়, একটা ম্যানিফেস্ট, একটা ল্যাটেন্ট। ম্যানিফেস্ট মানে আমরা কোন কাজটা করতে চাইছি সেটাকে বলা হয় ম্যানিফেস্ট। ল্যাটেন্ট মানে কি, সেই কাজ করতে গিয়ে আশেপাশে আশেপাশে কি জিনিস হচ্ছে, ঠিক আছে। যেমন আমরা কি করতে চেয়েছি, আমরা কোভিডের ভ্যাকসিন বানাতে চেয়েছি, এটা হচ্ছে ম্যানিফেস্ট। তার জায়গায় ল্যাটেন্ট কি হয়েছে, আমরা এক্সপেরিমেন্ট করেছি অ্যানিমেলদের উপরে, সেই অ্যানিমেলগুলো মারা গেছে, তো সেটা কিন্তু ইন্টেনশন ছিল না, ইন্টেনশন ছিল ভ্যাকসিন বানানো, তার জায়গায় কিছু অ্যানিমালদের মরতে হলো, তো দিস ইজ ল্যাটেন্ট, ঠিক আছে। তো এরকম হেভি ওয়ার্ড ইউজ নাও করতে পারো, সিম্পল ওয়ার্ডেও জিনিসটাকে লেখা যেতে পারে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এ লট অফ ইনোসেন্ট অ্যানিমালস লাইভ আর লস্ট হু হ্যাভ নাথিং টু ডু উইথ আওয়ার এক্সিস্টেন্স, ঠিক আছে। মানে এই কোভিডের এক্সপেরিমেন্ট করার জন্য অনেক অ্যানিমালস মারা গেছে, তো তাদের তো কোনো সম্পর্ক নেই আমাদের সাথে, মানুষের সাথে, ঠিক আছে। তারা কেন কি করতে তাদের জীবনটা চলে গেল, তো আমরা আমাদের বেনিফিটের জন্যই তাদের জীবনটা আমাদের নিতে বাধ্য হলাম আমরা। এবার দেখুন কি লিখেছে, এখনো কিন্তু প্যারাগ্রাফ ব্রেক হয়নি, ঠিক আছে, প্যারাগ্রাফ ব্রেক যখন হবে আমি বলে দেবো। নেক্সট লাইন লিখেছি, well it has been termed as necessary evil to hide our selfish reasons, ঠিক আছে। আমি এখানে লিখতে চাইছি যে মানুষের সেলফিশ রিজনসকে হাইড করার জন্য, টু হাইড, ঢাকা দেওয়ার জন্য, এটাকে কি লিখেছে, টার্ম করেছে নেসেসারি এভিল, আমি সিঙ্গেল কোট ইউজ করেছি, ঠিক আছে। এনিমাল মাচ লাইক আস আর বায়োলজিক্যালি হাইলি ইভলভড বিংস, ঠিক আছে, হু ফিল পেন প্যারালাল টু আস, মানে ইকুয়াল টু আস। সো অ্যানালজিক্যালি ইফ lab experiments on human beings by Nazi scientists was crime, animal cruelty is too, ঠিক আছে। দেখুন আমি অ্যানালজি কোন জিনিসটা কিসের সাথে অ্যানালজি করি, কিসের সাথে আমি কোন জিনিসের অ্যানালজিকে ম্যাচ করিয়েছি, দেখুন ওয়ার্ল্ড ওয়ার 2 তে নাজি সায়েন্টিস্টরা হিউম্যানদের উপরে ল্যাব এক্সপেরিমেন্ট করতো, তাদের উপরে গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিয়ে বিভিন্ন রকমের ওয়ার ক্রাইমস, ঠিক আছে। তো আমি লিখতে চেয়েছি যে যদি সেই নাজি জার্মানিতে করা সেই এক্সপেরিমেন্টগুলো যদি ক্রাইম হয়ে থাকে,
তাহলে কিন্তু আমাদের যেই ল্যাবে যে আমাদের এক্সপেরিমেন্ট করা হচ্ছে অ্যানিমেলদের উপরে, সেটাও কিন্তু একটা ক্রাইম। ঠিক আছে, আমি অ্যানালজিটাকে ওটা ওই জিনিসের সাথে ওই জিনিসটাকে সেট করেছি। ঠিক আছে, তারপরে কি লিখেছি, এখান থেকে শুরু হচ্ছে, ইন 20th সেঞ্চুরি ইউএন পাবলিশড এ রিপোর্ট কল্ড ওয়ার্ল্ড ফর বোথ অফ আস। ঠিক আছে, এবার এক্স্যাক্টলি কোন বছরে রিপোর্ট পাবলিশ হয়েছিল আমার মনে নেই, আমি লিখে দিয়েছি 20th সেঞ্চুরি, ভালো কথা। ঠিক আছে, রিপোর্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফর বোথ অফ আস। কিন্তু ধরো তোমার রিপোর্টটার নাম মনে নেই এক্স্যাক্ট, তুমি কি করবে? তুমি কি লিখবে না? তুমি একটা নিজের মন মতো বানিয়ে লিখে দেবে, কিন্তু যেটা তুমি লিখবে মাস্ট বি ভায়াবল। এমনই উটকো লিখে দেবেন না যেন মানে টিচারের পড়ে মনে হয় এটা আবার কি রিপোর্ট। ঠিক আছে, ওয়ার্ল্ড ফর বোথ অফ আস শুনতেও ভালো লাগছে, মানেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার আপনি হয়তো গুগলে সার্চ করবেন, পেতেও পারেন নাও পেতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট বলছি যে কিভাবে গুড লেটার লেখা যায়। আপনাকে যে সবকিছু জেনেই লিখতে হবে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। ঠিক আছে, আপনি কিছু বানিয়েও লিখতে পারেন, দিস ইজ কল্ড ক্রিয়েটিভ লিবার্টি। আচ্ছা, এই রিপোর্টে কি লেখা আছে, which mentioned that both animals and man has right to live and right against cruelty। ঠিক আছে, ক্রুয়েল এক্সপেরিমেন্টস। ঠিক আছে, এই রিপোর্টে বেসিক্যালি এইসব লাইন লেখা ছিল না, which mentioned that right to live right against cruelty, সেটা আমি বানিয়ে লিখেছি। বেসিক্যালি রিপোর্টটা বলেছিল যে অ্যানিমালদের উপরে ক্রুয়েল এক্সপেরিমেন্ট করা উচিত না। ঠিক আছে, তো বাকি লাইনটা আমি বানিয়ে নিয়েছি। Later on, UN started observing one day every year, thanking the contributions of animal who lost their lives in lab experiment। এটা অ্যাকচুয়ালি একটা দিন আছে, দিনটা আমার মনে নেই বলে আমি একটা ওয়ান ডে লিখে দিয়েছি, যাদের ডেট মনে থাকবে লিখে দেবেন। ঠিক আছে, বেসিক্যালি যে সমস্ত ল্যাব এক্সপেরিমেন্টে অ্যানিমালরা মারা যায় তাদেরকে অনার করার জন্য একটা দিন ইউনাইটেড নেশন সেলিব্রেট করে, মানে অবজার্ভ করে। আচ্ছা, এবার হচ্ছে চলে এলো আমাদের কনক্লুশন প্যারাগ্রাফ। ভেরিয়াস এনজিওস টুডে লাইক পেটা, ঠিক আছে, এটা পেটা কিন্তু ইন্ডিয়ান এনজিও, আর ফাইটিং ফর দ্য সেম কজ, অ্যান্ড ইন মাই ওপিনিয়ন ইউজেস, এখান থেকে এখানে ঢুকবে আপনার ওপিনিয়ন। ঠিক আছে, আপনার পার্সোনাল ওপিনিয়ন। অ্যান্ড ইন মাই ওপিনিয়ন ইউজেজ অফ অ্যানিমালস ইন সাইন্টিফিক এক্সপেরিমেন্ট মাস্ট বি কাটেল, মানে কমিয়ে দেওয়া উচিত, টু দ্য মিনিমাম অ্যান্ড অ্যাবসলিউট নেসেসারি। দেখুন, আমি আগেই বলেছিলাম আপনি সবসময় চেষ্টা করবেন নিউট্রাল পথে চলা। আপনি একদম বলবেন না হ্যাঁ ইউজ করুন অ্যানিমালদেরকে, যত ইচ্ছে ইউজ করুন। আপনি এটাও বলবেন না যে একদমই ইউজ করতে হবেই না অ্যানিমালদের বাদ দিয়ে আপনি হিউম্যানকে ইউজ করুন। ঠিক আছে, তো আমি এখানে কি করেছি, মিডিল পাথ নিয়েছি। আমি বলেছি ইউজ করুন, কিন্তু ইফ অ্যাবসলিউটলি নেসেসারি। যেমন কোভিড অ্যাবসলিউট নেসেসিটি ছিল, যে না হলে পুরো হিউম্যান বিং মানে মানে ম্যানকাইন্ড সাফাই হয়ে যেত কোভিড-19 এ। তো যেখানে অ্যাবসলিউট নেসেসারি শুধু সেখানেই ইউজ করুন। কনক্লুডিং বাই কোটিং মার্টিন লুথার কিং, লিভ অ্যান্ড লেট লিভ। ঠিক আছে, ভেরি পাওয়ারফুল একটা লাইন, লিভ অ্যান্ড লেট লিভ। ঠিক আছে, ওটা দিয়ে আমি কনক্লুড করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই কিছু কিছু লাইন আপনি কিন্তু যদি একবার দুবার মুখস্থ করে নেন, আপনি যে কোনো এসেতে, যে কোনো রিপোর্টে, যে কোনো জায়গায় আপনি লিখে দিতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। আচ্ছা, এখানে থ্যাঙ্কিং ইউটা বাদিকে, থ্যাঙ্কিং ইউটা অ্যাকচুয়ালি ডান দিকে যাবে, এই দিকে। আর এবিসি সিটি ডেটেড ডেট বাদ দিকে থাকবে। ঠিক আছে, এবার দেখুন যেটা আমি, এটা যখন আমি লিখছিলাম, এবার ভাবতে পারবে এত বড় লেটারটা আমি কি একেবারে মাথায় ভেবে নিয়েছি? একদমই না। আমি বিভিন্ন টাইমে এই কিওয়ার্ডগুলো ভেবেছি, কিওয়ার্ডগুলোকে আমি লিখে রেখেছি। আপনারা এক্সামের টাইমে এটাই করবেন। ঠিক আছে, এই যে কিওয়ার্ডগুলো আমি বিভিন্ন টাইমে ভাবতে থাকছিলাম কিওয়ার্ডে কি লিখবো। নাজি হিউম্যান এক্সপেরিমেন্ট, ওয়ার্ল্ড ফর বোথ অফ আস, ইউনাইটেড নেশন একটা দিন সেলিব্রেট করে, নেসেসারি এভিল, পেটা। ঠিক আছে, ব্যাস এগুলোকে ইউজ করুন অ্যান্ড ইউ আর গুড টু গো। নেক্সট ব্যাক করা যাক আমাদের ক্যান্ডিডেটের পেপারে। নেক্সট উনি লিখেছেন রিপোর্ট, রিপোর্ট অন জিএসটি সেলিব্রেশনস। ওকে, আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে গিয়ে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং আমি রিয়েলাইজ করলাম রিসেন্টলি কি রিপোর্ট রাইটিং আছে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে রিসেন্টলি রিপোর্ট রাইটিংটাকে রিপ্লেস করে দিয়েছে উইথ এসে, উইথ 350 ওয়ার্ড এসে। একটু চেক করে নেবে রিসেন্ট
22-21 পেপার, আমার মনে হয় না এই রিপোর্ট রাইটিং আর আসে। রিপোর্ট রাইটিং এখন শুধুমাত্র বেঙ্গলি পেপারে আসে। আচ্ছা, রিপোর্ট রাইটিং লেখার সময় প্রথম যেটা জিনিস আমি মেনশন করব, টাইটেল মিসিং। রিপোর্ট রাইটিং এর টাইটেল লিখতে হয় একটা, ঠিক আছে? এখানে উনি টাইটেলটা লিখতে ভুলে গেছেন, তো আমি এখানে টাইটেল আমার নিজের মন মতো বানিয়ে দিয়েছি। সেটা হচ্ছে জিএসটি রোল আউট নিয়ে রিপোর্ট লিখতে বলেছে, তো আমি টাইটেলটা দিয়েছি জিএসটি ইন্ডিয়ান ইকোনমিক্স টার্নিং পয়েন্ট কোয়েশ্চেন মার্ক। দেখবেন নিউজ পেপার অনেক সময় কোয়েশ্চেন মার্ক ইউজ করা হয়, তো আমি এটাই লিখেছি, ইন্ডিয়ান ইকোনমিক কি টার্নিং পয়েন্ট হতে চলেছে জিএসটি, ঠিক আছে? তারপরে দিতে হবে স্টাফ রিপোর্টার, কমা ডেট, এটাও মিসিং চলে গেছে, কমা, তারপরে কমা দিয়ে হবে প্লেস উইচ ইজ কলকাতা। এখান থেকে আমাদের ঠিক আছে, আমাদের ক্যান্ডিডেটের লেখা ঠিক আছে। দেখা যাক খুব কুইক উনি কি লিখেছেন। The union government has finally been able to pass the GST bill in the Parliament of India, and the same has been implemented to work. এটা কি লেখা, ইমপ্লিমেন্টেড না ইন্টেন্ডেড কিছু একটা লেখা আছে। এনিওয়ে, সিন্স 1st July 2017 সাকসেসফুলি, ঠিক আছে, ভালো কথা। The government is thus celebrating the achievement, but the question arises how it will change the pocket of the common. Very good. Let আমাদের রিপোর্ট রাইটিং আমি আগেও মেনশন করেছি আমাদের কিভাবে শুরু করতে হবে রিপোর্ট রাইটিং। আমাদের রিপোর্ট রাইটিং শুরু করতে হবে উইথ 4W1H, ঠিক আছে? মানে 4W1H ইজ, এখানে আমি লিখে দিই, ঠিক আছে? 4W1H, ঠিক আছে? what happened, when happened, why happened, where happened, ঠিক আছে? কি হয়েছে, কেন হয়েছে, কে করেছে, কোথায় হয়েছে, ঠিক আছে? এবং এই হচ্ছে হাউ, কিভাবে হয়েছে। এই পুরোটাই লিখে দেবেন প্রথম লাইনে বা প্রথম প্যারাগ্রাফের মধ্যেই। আমাদের ক্যান্ডিডেট কিন্তু এক্স্যাক্টলি সেটাই করেছে, ঠিক আছে? ইউনিয়ন গভর্নমেন্ট লোন করেছে, কি হয়েছে হয়ে গেছে, কবে হয়েছে লিখে দিয়েছে, কোথায় হয়েছে লিখে দিয়েছে, কি হচ্ছে সেলিব্রেট হচ্ছে, হাউটাও লিখে দিয়েছে। এবার উনি একটা কোয়েশ্চেন মার্কও দিয়ে দিয়েছে, মেইন ইম্পর্টেন্ট কি, জিএসটি দিয়ে আমাদের কমনার্সদের পকেটের উপরে কি এফেক্ট পড়বে, কমনাররা কি খুশি হবে কি হবে না, সিম্পল, ঠিক আছে? ভেরি গুড, ওয়েল রিটেন। এই আমাদের এই রিপোর্টটা দেখে আমি খুব খুশি হয়েছি। রিপোর্টটা এত ভালো লিখেছেন, এই ক্যান্ডিডেট রিপোর্টটা এত ভালো লিখেছেন, ইট ফিলস লাইক অ্যাকচুয়ালি অরিজিনালি নিউজ পেপারে রিপোর্ট পড়া হচ্ছে। তারপরে দেখা যাক, GST, that is Goods and Service Tax Bill, was initially introduced by the Finance Minister Pranab Mukherjee under the Prime Minister Manmohan Singh's UPA 2 regime, but the government failed to back support of the majority of the parliament due to political cramps. However, the Narendra Modi headed NDA government finally made the GST bill passed after a gap of 10 years. কিচ্ছু বোঝানো নেই, একদম পাতি ভাষায় একদম পারফেক্ট লিখেছেন, পারফেক্ট। জিএসটি বিল প্রথম প্রাইমারিলি মনমোহন সিং আনতে চেয়েছিলেন, প্রণব মুখার্জি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, কিন্তু তখন পার্লামেন্টে পাস হয়নি, লেটার এনডিএ গভর্নমেন্ট পাস করে দিয়েছে পার্লামেন্টে। এবার ব্যাকগ্রাউন্ড অফ জিএসটি, earlier there were several taxes imposed with different name। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিসিং, সেটা আমি মনে করিয়ে দিই, অ্যামেন্ডমেন্ট নাম্বারটা লিখে দিতে পারলে খুব ভালো হতো, ভায়া 101 অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? এটা এখানে লেখা হয়নি। আচ্ছা, earlier there were several taxes imposed with different names on the same item, thus there was a prevalence of double taxation on the same product, changing the pockets huge. To overcome this, the government found a way out in terms of GST। মানে এর আগে আমরা কি ছিল, এর আগে আমাদের সার্ভিস ট্যাক্স ছিল, ঠিক আছে? সার্ভিস ট্যাক্স অ্যান্ড ভ্যাট ছিল, ঠিক আছে? যেখানে কি হতো, মাল্টিপল লেভেলসে সেম জিনিসের উপরে ট্যাক্স চার্জ করা হতো, তার জন্য কি হতো, ডাবল ট্যাক্সেশন হয়ে যেত। একই জিনিসের জন্য কি হতো, কনজিউমাররা দুবার ট্যাক্স দিয়ে ফেলতো, ঠিক আছে? সেটাকেই জিএসটি সরিয়ে দিয়েছে, জাস্ট একবার ট্যাক্স দিতে হবে। জিএসটি স্ল্যাবের ব্যাপারে উনি লিখেছেন 5%, 12%, 18%, 28%, ঠিক আছে? এবং কি হবে, 50-50 শেয়ারে সেন্টার আর স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, ঠিক আছে? ভালো কথা, ব্যাস। আর এখানে কি লিখেছেন, অন দ্য বেসিস অফ দ্য সেই ডিসকাশন all the basic and important items are classified into in the 4 GST slab এর ব্যাপারে উনি লিখেছেন, GST is no doubt এখানে কি লেখা বলতে পারছি না, turned
to be a bold experiment step to recast the Indian economy. It is to see what will be the ultimate outcome of these changes. ঠিক আছে, খুব ভালো একটা এক্সট্রা দিয়ে দিয়েছি, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখানে এক্সট্রাটাকে আমি একটু স্ট্রঙ্গার যদি করতে চাই তাহলে কিভাবে আমি এক্সট্রা দিতে পারবো, দেখুন ভালো করে এখানে এক্সট্রাটা আমি লিখেছি। Experts in economics have identified various flaws, full stop. Collaborative measures and proactive steps is to be taken in near future to polish GST norms according to requirement. ঠিক আছে, জিএসটি তে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলোকে ফিউচারে সলভ করা হবে এক্সপার্ট দ্বারা। এবার জিএসটি নিয়ে কিছু ঝামেলা হয়েছিল, কিছু পলিটিক্যাল হয়েছিল, টার্ময়েল হয়েছিল জিএসটির কোয়েশ্চেন, জিএসটি একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা নিয়ে আমি একটা লাইন মেনশন করেছি। While the GST issue has sparked controversies and political outrages, we must remember former Prime Minister late Atalji's quote, quotation, government will come and go, nation has to progress. ঠিক আছে, অটল বিহারী বাজপেয়ীর একটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, ভালো একটা রিপোর্টকে একটা ফুলফিল করে দিলাম একটা কোটেশন দিয়ে, ঠিক আছে, যারা পলিটিক্যাল টপিকে লিখছি পলিটিক্যাল কোটেশন দিয়ে দিয়েছি, তাও আবার লেট প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট quote of all times which was said by any prime minister in parliament. He said, पार्टियां आएगा पार्टियां जाएगा, सरकार बनेगा सरकार गिरेगा, लेकिन देश चलना चाहिए. This is so true, this is so proper. Anyways, এখানে ওনাকে দেওয়া হয়েছে 18 marks, but I disagree. I think 24 marks or more should be awarded for this report. Very well written report. লাস্টে চলে আসে প্রেসিটা আমি ভেরি কুইক প্রেসিটা পড়ি। অনেক বড় একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে প্রেসি লেখার জন্য, ঠিক আছে, এত বড় প্যারাগ্রাফ আমি জানি না এখন আসে কিনা এত বড় প্যারাগ্রাফ, যাই হোক খুব কুইক আমরা যাব বিকজ ভিডিও ইজ গেটিং লেন্দি। আচ্ছা, কালচার নিয়ে এসছে প্রেসি। কালচার ইজ এ ফরবিডিং ওয়ার্ড, আই হ্যাভ টু ইউজ ইট, knowing of none better to describe the various beautiful and interesting objects which man have made in the past and handed down to us, and which some of us are hoping to hand on. Many people despise them. They argue with force that cultural stuff takes up a great deal of room and time and better be scrapped. But কালচারের কথা বলেছে, কালচার উনি বলেছে কালচার ইজ বিউটিফুল ইন্টারেস্টিং অবজেক্টস যেটা আমাদের পাস্টে আমাদের অ্যানসেস্টাররা বানিয়েছে, আমাদেরকে দিয়ে গেছে, এবং আমরা সেগুলোকে আমাদের ফিউচার জেনারেশনকে দিয়ে যাব, ব্যাস এইটুকু। তারপরের লাইনে লিখেছে, অনেকে আর্গিউ করে যে কালচার একটা আমাদের বেকার জিনিস, বেকার আমাদের সময় নষ্ট হচ্ছে এবং অনেক জিনিসপত্র লাগছে, কালচারকে আমাদের পিছনে ফেলে রেখে দিয়ে এগিয়ে যাওয়া উচিত, ঠিক আছে। এবার বলেছে কালচার, যেই মানুষের কালচার আছে তাদের ব্যাপারে, কাল্টিভেটেড পিপল আর লাইক ড্রপস ইন ওশেন, দে মিক্স ইজিলি অ্যান্ড জেনিয়ালি উইথ আদার ড্রপস. For those exclusive days are over when cultivated people made only cultivated friends and became tongue-tied or terror-struck in the presence of anyone whose makeup was different from their own. ঠিক আছে, এটাকেই বলা হয় কালচারাল শক, বেসিক্যালি সোশিওলজিক্যাল টার্ম এটা কালচারাল শক। কালচারাল শক মানে তুমি যখন একটা কালচার থেকে বিলং করবে এবং অন্য কালচারে গিয়ে পড়বে, তোমার মনে হবে যে ভাই সবকিছু ডিফারেন্ট, সবাই ডিফারেন্ট, তুমি কি করবে, একটা শকে চলে যাবে, তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, ঠিক আছে। এটা আগে হতো, বলছে এটা এখন আর নেই। এখন কাল্টিভেটেড পিপল মানে মেন উইথ গুড কালচার, তারা ইজিলি সবার সাথে মিশতে পারে, ঠিক আছে। Culture, thank goodness, is no longer a social asset. It can no longer be employed either as a barrier against mob or as a ladder into aristocracy. বলছে কালচার ইজ নো লঙ্গার এ সোশ্যাল অ্যাসেট। আগেকার দিনে কি হতো, কালচার একটা অ্যাসেট ছিল, বনিদি বংশ, আমি বনিদি পরিবারের ছেলে, আমার জন্য এই বেনিফিট রেডি আছে সোসাইটিতে, ঠিক আছে। বলছে কালচার ইজ নো লঙ্গার এ সোশ্যাল অ্যাসেট, ঠিক আছে। নাইদার তুমি কালচারের জন্য কোনো জায়গায় ঢুকতে তোমার বারণ থাকবে, নাইদার ইট ইজ এ ল্যাডার ইনটু অ্যারিস্টোক্রেসি। ল্যাডার ইনটু অ্যারিস্টোক্রেসি মানে কি, আগে কি ছিল, একটা বনিদি বাড়ির ছেলে মানে সে সবার আগে চান্স পাবে, ঠিক আছে, বিউরোক্রেসিতে সবার আগে চান্স পেয়ে যাবে বনিদি বাড়ির ছেলে, কিন্তু এখন আর ল্যাডার ইনটু অ্যারিস্টোক্রেসি নেই, ঠিক আছে। আচ্ছা, অল দ্য সেম উই আর এ ড্রপ ইন দ্য ওশান. Few people share our enjoyment so far, strictly between ourselves and keeping our limited circulation in mind. Let us put our heads together and consider for a moment our special problem, our special blessing, our special woes. No one need listen us
who doesn't want to, we whisper in the corner of a world which is full of others, noises and louder ones. এই পুরো এটা পুরো প্যারাগ্রাফে ইম্পর্টেন্ট কিছু নেই, ঠিক আছে, কিচ্ছু নেই, একটা লাইনও এখানে ইম্পর্টেন্ট না। কাম ক্লোজার, আওয়ার প্রবলেম অ্যাজ আই সি ইজ what we have got worth passing on। দেখুন এটা ইম্পর্টেন্ট লাইন, কি বলেছে, কাম ক্লোজার আওয়ার প্রবলেম, মানে আমরা শুধুমাত্র আমাদের কালচারকে পাস করছি না, আমরা আমাদের প্রবলেমকেও পাস করছি টু দ্য নেক্সট জেনারেশন, এটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাট উই হ্যাভ ইজ রাফলি স্পিকিং এ লিটিল নলেজ অ্যাবাউট বুক, পিকচার, টিউন অ্যান্ড এ লিটিল স্কিল ইন দ্যার ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। সিটেড বিসাইড আওয়ার গ্যাস ফায়ার বিনিথ আওয়ার ইলেকট্রিক বাল্ব, উই ইনহেরিট এ ট্রেডিশন which has lasted for about 3000 years। লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখা যাক ক্যান্ডিডেট এখানে কি করেছেন। প্রথমেই একটা হেডিং এর জন্য আই গেস 5 নম্বর বা 10 নম্বর দেওয়া হয়। কালচার অ্যান্ড অ্যাচিভমেন্ট অর এ ফেলিয়ার, ভেরি গুড, ওয়েল রিটেন। কালচার অ্যান্ড অ্যাচিভমেন্ট অর এ ফেলিয়ার, ঠিক আছে। এখানে একজন বলেছেন কালচারকে অ্যাচিভমেন্ট, একজন কালচারকে ফেলিয়ার বলেছেন। তো এই এখানে উনি লিখেছেন, খুব ভালো লিখেছেন। নেক্সট দেখা যাক কি আছে। কালচার কমা is the various beautiful and interesting objects done by man in the past and handed down to us is no more a social asset, hence no more a barrier against mob or a ladder to aristocracy। একটা জিনিস আমি এখানেই একবারই দেখতে পেলাম, সেটা কি, একটা দুটো সিঙ্গেল লাইনকে লেখার জন্য এত বড় একটা জায়গা, 40 এখানে ওয়ার্ড উনি নিয়ে নিয়েছেন দুটো লাইন লেখার জন্য, ঠিক আছে। তার মানে ওনাকে কি করতে হবে, বাকি সব লাইন ছোট জায়গার মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে। দেখা যাক কি করেছে। We are now alone in crowd due to our little knowledge about books, tunes, etc. What we have inherited is a tradition that has lasted for about 3000 years, seated beside our gas fire and beneath our electric bulb, ঠিক আছে। তো এখানে মার্কস দিয়েছে, ভেরি গুড, 20 মার্কস দেওয়া হয়েছে, ঠিক আছে। অলদো এই পুরো প্রেসিটাকে অনেক বেটার লিখে দিতে পারতো, অনেক বেটার, ঠিক আছে। প্রেসিতে আমি এর আগেও মেনশন করেছি যে ডাইরেক্টলি কোন লাইনটা উপরে আছে বা কোন লাইনটা নিচে আছে ডাজেন্ট ম্যাটার, তুমি 2-3টে লাইনকে মার্চ করে সিঙ্গেল লাইন বানিয়ে ছোট করে দিতে পারো, ঠিক আছে। অ্যান্ড প্রেসিডে মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলোকে তুলে ধরতে হবে। দেখা যায় এখানে আমি প্রেসিটাকে লিখেছি, এখানে আমি হেডিং দিয়েছি কালচার ড্যাশ আওয়ার ইনহেরিটেড ট্রেজার, ঠিক আছে। এটা হচ্ছে আমার হেডিং, কালচার আওয়ার ইনহেরিটেড ট্রেজার। 78 ওয়ার্ডের আন্ডারে আমি লিখেছি, ওয়ার্ডটাকে নিচের দিকে মেনশন করতে হয়। কালচার ইজ এ বিউটিফুল ট্র্যাডিশন which we inherited past 3000 years, ঠিক আছে। দেখুন ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনকে আমি কি করেছি, মার্চ করেছি। একদম প্যাসেজের ফার্স্ট লাইন ছিল এটা বিউটিফুল ট্রেডিশন, শুধু বিউটিফুল লেখা ছিল, বিউটিফুল থিং লেখা ছিল। লাস্ট লাইনে লেখা ছিল ট্রেডিশন which we inherited past 3000 years, দুটো লাইনকে মার্চ করে দিয়েছি সিঙ্গেল লাইনে। তারপরে কি লিখেছি, হ্যান্ডেড ডাউন টু আস which we hope to hand down further, ঠিক আছে, which we hope to hand down further, ঠিক আছে। ব্যাস, অনেকগুলো লাইন কিন্তু আমি লিখে দিয়েছি জাস্ট একটা সিঙ্গেল লাইনের মাঝখানে। সাম আর্গিউ ইট টু বি বার্ডেন অফ পাস্ট, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড। একজন মেনশন করেছে যে কালচার হচ্ছে ফালতু জিনিস, সময় নষ্ট, ঠিক আছে। তো ওটাকে আমি লিখে দিয়েছি, সাম আর্গিউ ইট টু বি বার্ডেন অফ পাস্ট। নেক্সট কোয়েশ্চেন, কাল্টিভেটেড পিপল আনলাইক পাস্ট। কাল্টিভেটেড পিপলের ব্যাপারে বলেছে। এখানে দেখুন একটা জিনিস আমি মেনশন করতে চাইবো, কাল্টিভেটেড পিপলের ব্যাপারটা কোথায় গেল, এই কাল্টিভেটেড পিপলের ব্যাপারটা পুরো এখানে মিসিং, ঠিক আছে, ক্যান্ডিডেটের খাতায়। ক্যান্ডিডেট কিন্তু কালচারের ব্যাপারে লিখে দিয়েছে, কাল্টিভেটেড পিপলের কথা মেনশন করেনি কোথাও, ঠিক আছে। তো কাল্টিভেটেড পিপলের লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। তো আমি লিখেছি কি, কাল্টিভেটেড পিপল আনলাইক পাস্ট, মানে আগের সাথে আমি এখনের কম্পেয়ার করছি, এই জন্য আমি আনলাইক পাস্টটাকে ইউজ করেছি, ঠিক আছে। কাল্টিভেটেড পিপল আনলাইক পাস্ট নাও মিক্স ইজিলি উইথ আদার পিপল উইদাউট ফিয়ার অফ কালচারাল ডেভিয়েন্স। আমি যে বললাম কালচারাল শক, সেটারই একটা সিনোনিম কালচারাল ডেভিয়েন্স, ঠিক আছে। কালচার টু কমা আনলাইক পাস্ট, আবার সেম জিনিস লিখলাম আমি।
is no longer a barrier against mob or ladder to aristocracy. ঠিক আছে? Along with culture, our problems are also passed on, which is worth mentioning. ঠিক আছে? লাস্টে আমি ওটাই কিন্তু লাস্টে লিখেছে, শুধুমাত্র কালচার, আমরা কালচারকে পাস করি না, আমরা প্রবলেমকেও পাস করি, ওটাও কিন্তু ইজ ওয়ার্থ মেনশনিং। ঠিক আছে? ব্যাস। তো আই গেস এখানে আর কিছু নেই, পুরো পেপারটাই আমাদের দেখা হয়ে গেল। ওয়েল গাইস, থ্যাংক ইউ সো মাচ। যদি কেউ এতক্ষণ অবধি ধৈর্য ধরে দেখছো ভিডিওটা, এটা 45 মিনিট লং ভিডিও হয়ে গেল একটা, স্টিল আমি বলবো এই হার্ডওয়ার্কের জন্য ইউ উইল গেট রিওয়ার্ডেড, বিকজ এই পেপারে একটা, এই পেপারটা দেখা যে কি করে অরিজিনাল পিএসসি পেপার দেখতে হয়, কিভাবে অ্যান্সার রাইটিং করা হয়, কিভাবে অ্যান্সার চেক করা হয়, এটা জানা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। লাইক একটা বলে দ্য প্রিপারেশন বিফোর দ্য ব্যাটেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো মেন্সের প্রিপারেশনের আগে, মেন্সের ব্যাটেলের আগে এই প্রিপারেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। Join our Telegram, as you can see over here, and all the best যারা মেন্স দিচ্ছ, all the best to me also, আমিও মেন্স দিচ্ছি। Thank you so much. I will see you in the next video.